Oh, Pratap, fuck me, baby. Oh, bite my lips. Ah, I can't control myself. উদ্দাম শরীরে খেলায় মেতেছে দুই নরনারী। হোটেলের নরম বিছানায় কোমল শরীরে শক্ত হাতের স্পর্শে পাগল করে তুলছে কামের দেবীকে। কামার্তের আগুনে তৃষ্ণার্থ কামপুরুষ সমগ্র বস্ত্রসজ্জাকে সম্পূর্ণ উন্মুক্ত করে সেই পুরুষের হাতে নিজেকে সঁপে দিয়েছে ভয়ঙ্কর তৃষিত নারী, যার সর্বকায় ভয়ঙ্কর তাণ্ডব চালাচ্ছে শক্তিশালী পৌরুষ কলেবর। কোমল নারীর শরীরটাকে দুমড়ে মুচড়ে নিজের প্রেমাস্বাদ স্পৃহা পূরণ করছে প্রচন্ড দাপটে। সময় করালো পাগল করা উন্মাদ ভালোবাসার প্রহর কাটিয়ে শেষে ক্লান্ত দুটি নগ্ন শরীর শিথিল হয়ে হাঁপাতে লাগলো দলা পাকানো বিছানার ওপর। তখনই বেড টেবিলের উপরে রাখা মুঠো ফোনটা কম্পন তুলে ভাইব্রেট হতে লাগলো। প্রতাপ ফোনটি হাতে তুলতে উপরে ভেসে উঠল শশী নামটা। মুখ দিয়ে অস্পষ্ট স্বরে চমলক বিরক্তির বহিঃপ্রকাশ বেরিয়ে এলো। দেখতে দেখতে কেটে গেল কলটা। কাটলো আরো বেশ কিছু সময়। পুনরায় আবারও কম্পন তুলে কল আসলো। এবারে সেটা রিসিভ হতেই ওপাশ থেকে শশীর উদ্বিগ্ন কণ্ঠস্বর ভেসে এলো। প্রতাপ, কবে আসবে বাড়িতে? আমি দিল্লি ঘুরতে আসিনি শশী, অফিসের কাজেই এসেছি। প্রায় 2 সপ্তাহ গড়িয়ে গেল, আরো কতদিন থাকতে হবে? সদ্য সুখস্নাতক কামার্থ নারীটি আবারও কামবাসনায় উন্মুখ হয়ে উঠল। ধীরে ধীরে বিষাক্ত সর্পিনীর ন্যায় আবারও পেঁচিয়ে ধরল প্রতাপের বলিষ্ঠ কোমর। সেদো জলে ভেজা উন্মুক্ত বুকে লোভাতুর ওষ্ঠ জেরা চেপে চুম্বনে মেতে উঠল। পুনরায় জাগ্রত হলো প্রতাপের পৌরস্তনু। শিরা উপশিরা দৌড়ে ছুটে বেড়াতে লাগলো উষ্ণ গরম কামোত্তেজিত রুদ্ধির। তনুর সাথে মনও চঞ্চল হয়ে সাড়া দিতে উদ্বুদ্ধ হয়ে উঠল। বাম হাতের শক্ত মুঠোয় নারীটির এলোমেলো অলক গুচ্ছ চেপে ধরে তার তৃষ্ণার্ত ওষ্ঠজোড়া ঠেসে ধরল নিজের পৌরস কায়ায়। ঠোঁট কামড়ে উত্তেজনা প্রশমন করে ব্যস্ত কণ্ঠে শশীকে বলে উঠল, সরি শশী, এই মুহূর্তে কাজে ভীষণ ব্যস্ত, সময় পেলে ফোন করছি। শশী স্বামী প্রতাপের কথায় কিছুটা আশ্বস্ত হয়ে মন্ত্রমুগ্ধের ন্যায় নিজের মনের ভালোবাসা প্রকাশ করে জানালো, আই লাভ ইউ প্রতাপ, অপেক্ষায় থাকবো কিন্তু। লাভ ইউ টু জান, বাই। ফোনটা কেটে ছুঁড়ে মারল বিছানার এক কোণায়। তারপর আবার মেতে উঠল উদ্দাম শরীরী খেলায়। প্রতাপ দত্ত, পরিচয় শশীর বর্তমান ও তৃতীয় স্বামী। সুবোধ জানা শশীর প্রথম স্বামী এবং শ্রাবণীর জন্মদাতা পিতা। প্রতাপ সুবোধ জানার জুনিয়র ও কলিগ ছিলেন, সাথে বন্ধুত্ব। সুবোধের মৃত্যুতে শশী যখন মানসিকভাবে ভেঙে চুরমার অবস্থা, তখন বাধ্য হয়ে শশীর দাদারা সিদ্ধান্ত নেয় বোনকে নিজেদের কাছে রাখার। শ্রাবণীকেও তারা সঙ্গে আনতে চেয়েছিলেন, কিন্তু বাদ সাধলেন ভবেশবাবু অর্থাৎ শ্রাবণীর জেঠু। কারণ সেই মুহূর্তে শশী নিজের মানসিক অবস্থার কারণে শ্রাবণীকে একদমই সহ্য করতে পারছিল না। দীর্ঘ সময় ধরে বাপের বাড়িতে থেকে শশীর কাউন্সিলিং করানো হয়। ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে শুরু করে। ঠিক সেই সময় শশীকে মানসিকভাবে সুস্থ হতে একজন প্রকৃত বন্ধুর মতো ভীষণ সাহায্য করেছিল প্রতাপ। ধীরে ধীরে বছর গড়ায়, দুজনের বন্ধুত্ব সম্পর্ক প্রণয়ের সম্পর্কে পৌঁছায়। একদিন এই সম্পর্কের কথা সকলের সামনে উন্মোচিত হয়। তখন প্রতাপ নিজেই শশীর হাত চেয়ে বসে তার দাদাদের কাছে। প্রচন্ড আনন্দে পাগল পাড়া হয়ে ওঠে শশী, ভুলে যায় মেয়ের কথা। সে জীবনে দ্বিতীয়বার এগিয়ে গেলে তার মেয়ে যে সারা জীবনের মতো অনাথ হয়ে যাবে, সে কথা শশী বুঝেও মস্তিষ্ক থেকে ঝেড়ে ফেলে দেয়। নিজের জীবনের সুখ পিপাসু নারীর কাছে একজন মা আর তার মাতৃত্ব হার মেনে নেয়। হাসতে হাসতে এগিয়ে চলে যায় তার দ্বিতীয় পৃথিবীর কাছে, এক আকাশ সুখের নেশায়। এদিকে মাতৃহারা শ্রাবণী আবারও বদ্ধ অন্ধকারাচ্ছন্ন তমসায় ঢাকা জীবনে ধীরে ধীরে গুমড়ে হারিয়ে যায়। কেটে গিয়েছে বেশ কয়েকটি শীতল সপ্তাহ। এমএসসি এর ক্লাস চলছে পূর্ণ দমে। সামনেই ফাইনাল এক্সাম, থিসিস রিসার্চ পেপার প্রজেক্টের সাবমিশন ডেট পেরিয়ে গেছে কয়েকদিন আগে। এদিকে সবার থিসিস প্রজেক্ট সাবমিট হয়ে গেলেও এখনো অভির প্রজেক্ট সাবমিশন হয়নি। ক্লাস টপার স্টুডেন্ট সে,
অথচ তার সাবমিট করা পেপার হাতে না পেয়ে অগ্নিশর্মা হয়ে উঠলেন এইচওডি ডাক্তার শান্ত গোস্বামী। মূলত থিসিস পেপারটি তারই সাবজেক্ট কোয়ান্টাম থিওরির ওপরে ছিল, যেটা স্যার নিজেই অভিকে স্পেশালভাবে তৈরি করার কথা বলেছিলেন। অভির কাছ থেকে এমন দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় তিনি আশা করেননি কখনো। রেগে গিয়ে অফিসের ডি গ্রুপের একজন কর্মচারীকে দিয়ে স্পেশালভাবে ডাকা করলেন অভিকে। মিনিট খানিক গড়াতেই দরজায় নক হলো। ভেসে এলো অভির কণ্ঠস্বর। মে আই কাম ইন স্যার? ইয়েস। গলার স্বরে অভি আজ করে নিল স্যারের ক্রোধের পরিমাণ। সে আগে ভাগে জানতো এটা হবে, ভয় পেল, কিছু করার নেই, তাই একটা দীর্ঘশ্বাস টেনে ভেতরে ঢোকার প্রস্তুতি নিল। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতে স্যার তার অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলেন অভির দিকে। গমগমে কণ্ঠে বলে উঠলেন, তোমার থেকে এটা আশা করিনি অভি। তুমি জানো তোমার জন্য কত বড় সুবর্ণ একটা সুযোগ আমি তৈরি করে দিয়েছিলাম এই প্রজেক্টের মাধ্যমে। গত সপ্তাহের মধ্যে তোমাকে প্রজেক্ট সাবমিশন করতে হতো, অথচ সেই ডেট গড়িয়ে আজ আরও 1 সপ্তাহ পেরিয়ে এসেছে। সরি স্যার। নত মস্তকে ক্ষমা যাচ্ছে না অভির। ক্ষুব্ধ রুদ্ধ কণ্ঠে গোস্বামী স্যার চিল্লিয়ে উঠলেন। হাত দুটো মুষ্টিবদ্ধ করে টেবিলের ওপর বাড়ি মেরে উঠে দাঁড়িয়ে বললেন, সরি? হোয়াট সরি? তোমার কোনো আইডিয়াই নেই তুমি আমাকে কত বড় ইনসাল্ট করেছো। আমি তোমার মেধার প্রশংসা করেছিলাম ক্যামব্রিজ ইউনিভার্সিটির প্রফেসর ফিদেল হারিওপেট্রির কাছে, সাথে সুপারিশ করে দিয়েছিলাম তোমার জন্য, যাতে তুমি স্বপ্ন পূরণ করতে পারো বিনা বাধায়। ও তোমাকে ওখানে পড়ার জন্য স্কলারশিপের ব্যবস্থা করে দিয়েছিল। তোমার মেধার কথা এবং অন্যান্য বিষয়গুলো সবাই ওরা জানে। শুধুমাত্র ইউনিভার্সিটির কিছু রুলসের জন্য তোমার করা একটা স্পেশাল প্রজেক্টের প্রয়োজন ছিল। ওটা ওখানে সিলেক্টেড হলেই তুমি ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে পিএইচডি করার সুযোগ সুবিধা পেয়ে যেতে। ইনফ্যাক্ট ওখানে তোমার জবও কনফার্ম হয়ে যেত ট্যামিট। আর প্রজেক্ট সাবমিশনের ডেট গত 3 দিন আগে শেষ হয়ে গেছে। অভি চুপচাপ দাঁড়িয়ে শুনতে থাকলো তার স্বপ্নভঙ্গের করুণ কাহিনী। নতমস্তকে স্যারের সামনে দাঁড়িয়ে সে, মৃদু কম্পনে সমগ্র শরীর কাঁপছে তার। 2 চোখ ছাপিয়ে অশ্রুধারা নেমে আসতে চাইছে 2 চোখের কোণ বেয়ে। আমাকে কতবার ফোন করেছে তোমার প্রজেক্ট কপিটা চেয়ে, তোমার রিসার্চ পেপার চেয়ে। তোমার কোনো ধারণা আছে? আর তোমার জন্য আমি গত কয়েকদিন ধরে পাগলের মতো তোমার হাজায় বার ফোন করেছি, শয়ে শয়ে মেসেজ করেছি এইগুলোর চেয়ে। অথচ তোমার মতো দায়িত্বহীন একটা ছেলে একটাবার আমার ফোন রিসিভ করা বা মেসেজের জবাব দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করলো না। পিয়াদব ছেলে কোথাকার। অভির মনে পড়ল স্যারের ফোনগুলো আসার কথা। যতবার স্যারের ফোন এসেছে, মেসেজ এসেছে, ততবারই মুষড়ে পড়েছে কি জবাব দেবে সেই কথা চিন্তা করে। অতঃপর যখন জবাবের খাতা শূন্য দেখেছে, তখন কোনো রকম জবাবদিহি না করে চুপ করে বসে থেকেছে অন্ধকার ঘরে। স্যারের দেওয়া গালিটা অভির বুক চিরে হৃদয় ফুঁড়ে যেন একদম অন্তরাত্মায় গিয়ে আঘাত করলো। প্রচণ্ড যন্ত্রণাদায়ক ব্যথাটা ছড়িয়ে পড়ল হৃদয়ের প্রত্যেকটা কোনায় কোনায়। তবুও মুখ ফুটে বেরোলো না কোনো শব্দ। অভিকে এমন চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে স্যারের মেজাজ যেন আরো সপ্তমে উঠে গেল। রাগে ক্রোধে অন্ধ হয়ে ফুঁসে উঠে বলে বসলেন, আসলে তোমার মতো ছোট লোকের বাচ্চাদের কখনো সুযোগ দিতে নেই, কারণ তোমরা এই সুযোগের যোগ্যই নও। বেরিয়ে যাও আমার কেবিন থেকে। ছোট লোকের বাচ্চা কথাটা যেন অভির মস্তিষ্কে সজোরে আঘাত করলো। সহসা মুষ্টিবদ্ধ হয়ে গেল হাতের আঙ্গুলগুলো। কিছুদিন আগেও এক বিশ্বাসঘাতক ব্যভিচারিণীর তাকে এই গালি দিয়ে অপমান করেছিল। আজ আবার সে একই গালি, একই অপমান। ভেতর থেকে যেন তীব্র রাগ জেদ ক্রমশই আগুনের গোলা হয়ে বেরিয়ে আসতে চাইল। মাথা নিচু করে স্যারের ক্যাবিন থেকে গটগটিয়ে হেঁটে বাইরে এসে বোটানি ডিপার্টমেন্টের সামনে এসে দাঁড়ালো অভি। 3 তলায় করিডোরের পাশে টবে করে ফুল গাছ সহ অসংখ্য ক্যাকটাসের গাছও লাগানো দেখতে পেল। নিজের মস্তিষ্কের রাগ ক্রোধ প্রমোশন করতে ডান হাত খপ করে চেপে ধরলো ক্যাকটাসের কাঁটাওয়ালা একটা গাছ। দাঁতে দাঁত চেপে সহ্য করতে লাগলো বিষাক্ত কাঁটার নীল যন্ত্রণা। বিন্দু বিন্দু হয়ে গড়িয়ে পড়তে লাগলো তাজা লাল রক্ত। সময় গড়ালো অনেকক্ষণ। ধীরে ধীরে হাত যখন কাটার যন্ত্রণায় শূন্য অনুভূতি প্রায় হয়ে এসেছে, তখন আস্তে আস্তে হাত ছাড়িয়ে নিল ক্যাকটাসের ওপর থেকে।
অবসন্ন দেহে ক্লান্ত শরীরে ধীর পায়ে হেঁটে বেরিয়ে এলো ইউনিভার্সিটি থেকে। ফিরে এলো নিজের মেসে। ভর দুপুরে নিজের ঘরে প্রবেশ করে ধূপ করে বসে পড়ল ফ্লোরে। ডান হাতটা তখন কাটার খোঁচায় ফুলে উঠেছে। রক্ত পড়া বন্ধ হয়ে গেলেও যন্ত্রণার পরিমাণ বেড়েছে দ্বিগুণ হারে। ফ্লোরে হাত পা ছড়িয়ে বসে ঘাড় এলিয়ে দিল বিছানার ওপর। বাম হাতটা বন্ধ চোখের পাতার উপর রেখে দাঁতে দাঁত চেপে যন্ত্রণা সহ্য করার চেষ্টা করে মনে মনে বলে উঠল, তুমি আর আমায় কত যন্ত্রণা দেবে ক্যাকটাস। তার থেকে বেশি যন্ত্রণাময় হয়ে উঠেছে আমার জীবন। স্বপ্ন ভাঙার চেয়ে মনে হয় বেশি যন্ত্রণাদায়ক এই পৃথিবীতে আর কোনো কিছুতেই নেই। মনোরমার ডাকে পরন্ত দুপুরে ছুটতে ছুটতে বাড়ির ভেতরে প্রবেশ করলো অন্তরা আর শ্রাবণী। দেখলো মাথায় কাপড় টেনে ঘোমটা দিয়ে মনোরমা দাঁড়িয়ে আছে মধ্য উঠানে। রাগে অগ্নিশর্মা চেহারা। মনোরমাকে দেখে দুজনে ভয়ে থরথর করে কেঁপে উঠল। হাতের মুঠোয় থাকা সদ্য গাছ থেকে চুরি করে পেরে আনা পেয়ারাগুলো ফট করে পেছনে লুকিয়ে ফেলল। অন্তরা শ্রাবণীর কানে ফিসফিস করে বলল, খাইছে মৌরে, আজ মায়ের নিশ্চিত। এখন কি হবে? জানি না, সব তোর জন্য হয়েছে। কতবার বারণ করলাম, শুনলি না। নিজেও গেলি, সাথে আমাকেও নিয়ে গেলি। ভুল হয়ে গেছে, আর ভর দুপুরে কোথাও যাব না। হেমা কালী, আজকের মতো রক্ষা করো। এই, কোথায় গেছিলে রে তোরা ভর দুপুরে? মনোরমার ঝাঝালো কণ্ঠস্বর। এদিকে দুজনেই ভয়ে আড়ষ্ট। মনোরমা এগিয়ে এলেন, চোখ মুখ কুঁচকে ভ্রুজোড়া বাঁকিয়ে প্রশ্ন করলেন, কি হলো বল? দুজনে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে, হাত দুটো পেছন দিকে রেখে চুপচাপ কাঁপছে দুজনে, ভয়ে মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে। দুজনের ভাব ভঙ্গিমা একই রকম দেখে সন্দেহ হলো মনোরমার। চোখ মুখ পাকিয়ে কোমরে হাত দিয়ে ধমকে বলে উঠলেন, এই, তোদের হাতে কি রে? কি লুকিয়েছিস দুজনে? অন্তরা আর শ্রাবণী দুজনের ভয়ে মুখটা শুকিয়ে গেল। হাত পা আগে থেকেই কাঁপছিল। কাঁপাকাঁপির চোটে হাত আগলা হয়ে পেয়ারাগুলো পড়ে না যায় সে ভয়ে শক্তপোক্ত করে পেয়ারাগুলো চেপে ধরে দাঁড়িয়ে রইল দুজনে। মনোরমা বকি চলেছেন, ভগবান, আমাকে একটু শান্তিতে বসতে দেবে না? এই দুই বদমাইশ দুটো ভর দুপুরে পাড়ায় টোটো করে বেরিয়ে গেল। আমরা পাড়ায় যাইনি। তাহলে কোথায় চড়া করতে গিয়েছিলেন মা জননীরা? ওই একটু পুকুর পাড়ে। শ্রাবণীর মুখ ফসকে কথাটা বেরিয়ে যেতেই অন্তরা শ্রাবণীর পায়ে পা চেপে ধরল। শ্রাবণী কথা বন্ধ করে অন্তরার ভাবনা বুঝে চুপ করে গেল। তারপর উভয়ের পরস্পরের দিকে চোরের মতো দৃষ্টি ফেলে তাকালো। মনোরমা ওদের চোরের মতো চাহনি দেখে কিছু একটা আন্দাজ করে নিয়ে বললেন, হাত দুটো সামনে নিয়ে আয় দেখি। শ্রাবণী আর অন্তরা ভয়ে দুপা পিছিয়ে নিল। মনোরমা চোখ পাকিয়ে শ্রাবণীর দিকে তাকিয়ে বললেন, মৌ, হাত দুটো সামনে নিয়ে আয় বলছি। শ্রাবণী ভয়ে শুকনো ঢোক গেলছে আর পাশে দাঁড়ানো অন্তরার দিকে তাকাচ্ছে বারবার। এদিকে অন্তরাও মাথা নাড়িয়ে না করে যাচ্ছে সমানে। ওদের দুজনকে ইশারায় কথা বলতে দেখে গলার আওয়াজটা আরো একটু ভয়ানক করে বলে উঠলেন, কি হলো? আমার কথা শুনতে পাচ্ছিস না? এরই মধ্যে পেছন থেকে বুড়ি নয়নতারার আওয়াজ পাওয়া গেল, ও বৌমা, তুমি আমার সতীন রে আর দিদি ভাইরে বকো কেন? হ্যাঁ, দুইজন আবার কি করছে? বলে এক হাতে বাঁকা কোমর ধরে আস্তে আস্তে হেঁটে এসে দাঁড়ালেন মনোরমার পাশে। অন্তরার চোখে দুষ্টু হাসি ছড়িয়ে পড়ল। এই তো উপায় পাওয়া গেছে। বুড়ি ঠাম্মা এবারের মতো মায়ের হাত থেকে মার খাওয়া থেকে বাঁচিয়ে দেবে। মনোরমা রাগে গজগজ করে বললেন, আমার আদরের সতীন আর দিদি ভাই এই ভর দুপুরে কোথায় গেছিলেন একটু জিজ্ঞেস করেন তো। আর এদের হাতে কি আছে তা পেছনে লুকিয়ে রেখেছে। নয়নতারা শ্রাবণীর মুখের দিকে তাকিয়ে দেখলেন তার হলদে ফর্সা মুখখানা রোদের তাপে ঈষৎ লালচে বর্ণ ধারণ করেছে। আবার এদিকে মনোরমার ভয়ে চুপসেও গেছে। অন্তরাও একই অবস্থা। কালচে শ্যামলা মুখটা কাচুমাচু করে চোখের ইশারায় মাকে সরাতে বলছে। নয়নতারা নাতনিদের বাঁচানোর জন্য মনোরমার দিকে তাকিয়ে বললেন, এখন সারান দাও, পরে বইকো। আহারে, রোদের তাপে আমার নাতিগো মুখখানা লাল হইয়া গেছে। এই যে সতীন, চলেন ঘরে চলেন, আপনার লগে স্পেশাল আলাপ আছে। আর এই যে বইন, আপনিও চলেন। বলেই নয়নতারা শ্রাবণী আর অন্তরাকে নিয়ে ঘরের ভেতর চলে গেলেন। আর এদিকে শাশুড়ির কাজ দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন মনোরমা।
প্রতিবার এমনই করেই গাছ বাদর দুটোকে বাঁচিয়ে দেন তার শাশুড়ি। এতে অবশ্য তার একটু রাগ হয় না, বরং ভীষণ শান্তি পান মনে। এই যে মাসখানেক আগেও শ্রাবণী কেমন যেন পাথরের মতো চুপ করে বসে থাকতো, মানুষের কথার ভয়ে জড়সড় হয়ে থাকতো, কারোর সাথে মিশতে চাইতো না, কথা বলতে চাইতো না, অনুভূতি প্রকাশ করতো যেন হাজার দ্বিধা দ্বন্দ্বে ভুগত। তাদের সমবেত প্রচেষ্টায় মেয়েটা স্বাভাবিক হয়েছে, হাসতে শিখেছে, অনুভূতি প্রকাশ করতে শিখেছে, শান্ত মজা নদী থেকে উচ্ছল ঝর্ণার মতো চঞ্চল হয়ে উঠেছে। এই যে এখন রীতিমতো পরাণ মণ্ডলের গাছ থেকে ভর দুপুরে দুজনে মিলে পেয়ারা চুরি করে এনেছে। বদমাস দুটো ভেবেছে সে টের পায়নি। এমন চঞ্চলতা যে মেয়েটার মাঝে ছিল তা কেউ জানতো? মনে মনে কথাগুলো ভেবে মনোরমা হাসলেন, হাত জোর করে মাথায় ছেঁকিয়ে ঈশ্বরের উদ্দেশ্যে ধন্যবাদ জানালেন। যাক, আস্তে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে যাক। দিন শেষে ছেলে মেয়েদের জীবন থেকে সব দুঃখের অন্ধকার চিরতরে দূর হয়ে যাক। সুখের আলোয় আলোকিত হোক, নতুন সূর্যোদয়ের সূচনা হোক। পূর্ব দিগন্ত জুড়ে রক্তিম বর্ণ ছড়িয়ে উষাকালের সূচনা হয়েছে। পাখিদের কলতানে ইতিমধ্যে চারিদিকে মুখরিত হতে শুরু করে দিয়েছে। দেখতে দেখতে কেটে গিয়েছে দুটো মাস। এর মধ্যে একটা বারের জন্য অভি বাড়ি ফিরে আসেনি। প্রায় রোজই ফোনে কথাবার্তা হয় মনোরমা আর দুলাল বাবুর সাথে। বাড়িতে আসতে বললে মানা করে দেয়, পড়াশোনার কারণ দেখায়। এতে করে দুলাল বাবুও বেশি চাপ দেন না। অভির পড়াশোনার মনোযোগ নষ্ট হোক তা তিনি চান না। সকাল সকাল ঘুম থেকে উঠে বসলো শ্রাবণী। পাশে ঘুমন্ত অন্তরার মুখটা দেখে মুচকি হেসে আস্তে করে বিছানা থেকে নেমে দাঁড়ালো। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো সবে মাত্র ভোরের আলো ফুটতে শুরু করেছে। ধীরে ধীরে দরজাটা খুলে এদিক ওদিক তাকালো, কেউ এখনো ঘুম থেকে ওঠেনি। তারপর আস্তে আস্তে পা টিপে টিপে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। অভির ঘরে দরজাটা খুলে ভেতরে ঢুকে পুনরায় দরজাটা আস্তে করে লাগিয়ে দিল। দুলাল বাবুর বাড়িটা দোতলা, নিচে বড় বড় দুটো রুম আর ছোট একটা রুম। বড় রুম দুটোর একটা থাকেন দুলাল বাবু আর মনোরমা, আরেকটিতে শ্রাবণী আর অন্তরা। ছোট রুমে সিঙ্গেল চৌকি পাতানো, সেটাই থাকেন অভির বউ অর্থাৎ বুড়ি নয়নতারা। একখানা খোলা বারান্দা, ওপরে মাত্র একখানা ঘর, বেশ বড়, বাকিটা ফাঁকা ছাদ, যেখানে বর্তমানে ঠাঁই পেয়েছে বিভিন্ন ফুলের গাছ, যার মালিকানা বর্তমানে শ্রাবণীর। যাই হোক, সেখানে অভি থাকে। ঘর বললে ভুল হবে, ছোটখাটো লাইব্রেরি, একটা ডাবল বেডের বিছানা, যেটা দুলালবাবু বাড়ির শিরিষ গাছ কাটিয়ে ছেলেকে বানিয়ে দিয়েছেন। পুরো ঘর জুড়ে 3 দিকে 3খানা বড় বড় বইয়ের আলমারি। মনোরমা নিজে বেশি দূর পড়াশোনা করতে পারেননি, কিন্তু পড়াশোনার প্রতি ভীষণ টান, তাই ছেলেমেয়ের মধ্য দিয়ে সে আশা পূরণ করতে চেয়েছেন সর্বদা। অভি ছোটবেলা থেকে পড়াশোনায় ভীষণ মনোযোগী, তাই বইয়ের প্রতি অন্যরকম ভাবে আসক্ত। মনোরমা ছেলের এই ভালোবাসাকে ভালোবেসে আগলে রেখেছেন। অভির কেনা কোনো বই অযত্ন করে ফেলে রাখেননি। বাড়ির গাছ কাটি মিস্ত্রি দিয়ে আলমারি বানিয়ে দিয়েছেন। এসব দেখাশোনার দায়িত্ব মনোরমা শ্রাবণীর হাতে তুলে দিয়েছেন, যা খুব ভালোবেসে গ্রহণ করেছে সে। স্বামীকে না পাক, তার জিনিসপত্রের দায় দায়িত্ব নিতে পেরে নিজেকে ধন্য মনে হয় শ্রাবণীর। শ্রাবণী বিগত 2 মাসে যথেষ্ট সাহসী হয়েছে। ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে থাকা আর চুপচাপ গুমড়ে গুমড়ে মরতে থাকা মেয়েটা এখন ভীষণ চঞ্চল। অভিপ্রতি ভালোবাসার অনুভূতি সম্পর্কে বুঝতে শিখেছে। তার চাইতে বড় কথা, সে এখন তার স্বামী, তাই অনুভূতির প্রকাশ হওয়াটা স্বাভাবিক। শ্রাবণী অভির রুমে ঢুকে অভির আলমারিটা নিঃশব্দে খুলে একটা টি শার্ট বের করে আনলো। মুগ্ধতায় হাসি ফুটে উঠলো তার চোখে মুখে। তারপর সেটা বিছানায় বিছিয়ে টি শার্টের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে পড়ল, যেটা সে আজকাল প্রায় দিন করে থাকে। মনে মনে নিজেকে অভির বাহুতে আবিষ্কার করলো। নাক গুজে দিল টি শার্টের ভাঁজে। সেখান থেকে ভেসে আসছে একটা মিষ্টি ঘ্রাণ। এটা কি অভির গায়ের ঘ্রাণ? হবে হয়তো। শ্রাবণী সেই ঘ্রাণ প্রাণ ভরে সেই শুষে নিল। নিজেকে অভির নিকট কল্পনা করে ক্ষণে ক্ষণে কেঁপে উঠল এক অজানা শিহরণে। শরীরের বিভিন্ন প্রান্ত হতে এক উষ্ণ অনুভূতি শিরশির করে ছড়িয়ে পড়ছে সারা শরীরের ভাঁজে ভাঁজে। শ্রাবণীর মনে হলো যেন অভির হাতের এলোমেলো ছোঁয়ার বিচরণ। ফর্সা পা দুটো একে অপরকে ক্রমাগত ঘষে উত্তেজিত হয়ে উঠল। বড় বড় নিঃশ্বাস ছেড়ে নিজেকে সামলে নিল। তারপর হঠাৎ চিত হয়ে শুয়ে টি শার্টটাকে নিজের বুকে চেপে ধরে বলল, অভিদা, ভীষণ ভালোবাসি তোমায়। জানো তো, অপেক্ষায় দিন গুনছি কবে আসবে, কবে তোমার ওই শক্ত মনের এক কোণে ঠাঁই দেবে।
বলেই লাজুক হাসে মেয়েটা। হঠাৎ করে আবার মন মরা হয়ে গেল। আচ্ছা অভিদা, আমায় ভালোবাসবে তো? স্ত্রী বলে আপন করে বুকে টেনে নেবে তো? হলদে বরণ কপল বেয়ে গড়িয়ে পড়তে থাকে। বিছানায় দুহাঁটু ভাঁজ করে মাথা গুজে অঝরে কেঁদে ভাসায়। সকালের মিষ্টি শীতল হাওয়া গায়ে মেখে গ্রামের মেঠো পথ ধরে হেঁটে চলেছে অন্তরা আর শ্রাবণী। দিক দিগন্ত জুড়ে বিস্তৃত সর্ষে ফুলের ক্ষেত, যেদিকে দু চোখ যায় শুধুই হলুদ আর হলুদ। সেই সাথে মিষ্টি একটা ঘ্রাণ মম করছে চারদিকে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার আর মাত্র কয়েকটা দিন বাকি। কোচিংয়ে প্রায় প্রতিদিনই নিয়ম করে ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আজও পরীক্ষা আছে। অন্তরা শ্রাবণী দুইজনে আগে পিছে হাঁটছে আর এটা ওটা নিয়ে কথা বলছে। ক্ষেতের রাস্তা শেষ করে বড় রাস্তায় পা ফেলতে কোথা থেকে হঠাৎ একটা মোটরসাইকেল এসে সজোরে ব্রেক কষে দাঁড়ালো সামনেই। শ্রাবণী চমকে ভয় পেয়ে এক লাফে সরে দাঁড়াতে গিয়ে পা বেঁধে ধুম করে পড়ল গিয়ে কংক্রিটের রাস্তায়। শ্রাবণীকে পড়ে যেতে দেখে অন্তরা ভয়ে চিৎকার দিয়ে উঠল। মো! পেছন থেকে উচ্চ স্বরে হাসির শব্দ কানে ভেসে এলো। হো হো করে হেসে নিজেদের বীর দর্প জাহির করে চলেছে মোটরসাইকেলে বসে থাকা নিকৃষ্ট মানুষগুলো। শ্রাবণী নিজেকে সামলে রাস্তার উপর থেকে উঠে দাঁড়ালো। হাঁটুতে জ্বালা পড়া করে যাচ্ছে। হাতের কোনোই উল্টে দেখলো সেখানে ঘষা লেগে ছুলে গিয়ে রক্ত বের হচ্ছে। অন্তরা তাড়াতাড়ি করে ছুটে এসে শ্রাবণীকে টেনে তুলল। ইস, কতটা কেটে গেছে! বলে সামনে তাকিয়ে বাইক আরোহীদের উদ্দেশ্যে বলে উঠল, এইভাবে কেউ ব্রেক কষে? অসভ্য লোক একজন! গাড়ি চালাতে না জানলে পায়ে হেঁটে যাতায়াত করবেন। শ্রাবণী রেগে কিছু বলতে চাইলো, কিন্তু বাইকে বসা দুটি ছেলের মধ্যে একজনকে দেখে শ্রাবণী ভালো করে লক্ষ্য করে অজানা ভয়ে শিউরে উঠল। অস্বস্তিতে সারা গা ঘুরিয়ে উঠল। ছেলেটাও ঘোর লাগা দৃষ্টিতে ঠোঁট বাঁকা করে হাসি ফুটিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল শ্রাবণীর দিকে। মনে হলো শ্রাবণীর মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করে নিচ্ছে চোখের দৃষ্টি দিয়ে। শ্রাবণী তড়িঘড়ি করে অন্তরার হাত চেপে ধরে বলল, বাদ দে, আমার তেমন কিছু হয়নি, সামান্য একটু ছুলে গেছে। লতা পাতা কচলে দিলেই ঠিক হয়ে যাবে। কিন্তু কোনো চিন্তা না, চল, কোচিংয়ে দেরি হয়ে যাচ্ছে। ব্যস্ত পায়ে হেঁটে বেরিয়ে গেল সেখান থেকে। একবারও পেছন ঘুরে তাকালো না। এদিকে বাইকের উপরে বসে থাকা ব্যক্তিদ্বয়ের একজন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল শ্রাবণীর যাওয়ার পানে। ভবেশ জানার বাড়ি। সকাল সকাল কলিং বেল আওয়াজ শুনে পৃথাদেবী রান্নাঘরে কাজ রেখে হাত মুছতে মুছতে এগিয়ে এসে তড়িঘড়ি করে সদর দরজাটা খুলে দিলেন। সামনে তাকিয়ে দেখলেন দুজন যুবক দাঁড়িয়ে। একজন উল্টো দিকে ঘুরে ফোনে কথা বলছে। সামনে দাঁড়ানো যুবকটিকে চেনার চেষ্টা করে যখন চিনতে পারলেন না, তখন বললেন, কাকে চাই? তখনই ফোনে কথা বলা যুবকটি সামনে ঘুরে দাঁড়ালো। আপ্লুত কণ্ঠে বলল, মাসি। পরিচিত যুবককে দেখে আনন্দে আপ্লুত হয়ে গেলেন পৃথাদেবী। খুশিতে আত্মহারা হয়ে জড়িয়ে ধরলেন তাকে। ও মা, কানন বাবা, আয় আয়, এতদিন বাদে বুঝি মাসির কথা মনে পড়লো। পিউয়ের বাড়িতে কত করে ফোন করে তোর বাবাকে আসতে বললাম, কেউ এলি না। সব সময় মনে পড়ে, কিন্তু সময়ের অভাবে আসা হয় না। তাছাড়া কিভাবে আসতাম বলো, বাবা খুব অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ছিল। পাশের ছেলেটিকে দেখে পৃথাদেবী বললেন, ওকে। ও, সোমেন আমার বন্ধু, আমার সাথে কাজ করে। ও, এসো বাবা, এসো ভিতরে এসো, দুজনে বসো। তা তোমার বাবা মা এখন কেমন আছেন? কুকুন আর বৌমা কেমন আছে? কানন আর অপর যুবকটি বসলো সোফার উপর। পৃথাদেবীও বসলেন। আগের থেকে অনেকটা ভালো আছে বাবা, মাও ভালো আছে, আর ওরাও ভালো আছে। আসলে তোমাকে বোনের বিয়ের নেমন্তন্নের কার্ড দিতে এসেছিলাম। ওমা, কুকুনের বিয়ে বুঝি? তা পাত্তর কি করেন? জামাইয়ের ব্যবসা আছে, মার্বেল পাথরের শপ। বাহ, দারুণ। আজ কিন্তু কোথাও যেতে পারবি না, আমি রান্না চড়াচ্ছি, খেয়ে দে রেস্ট নিয়ে বিকেলে যাবি। না না মাসি, তা হয় না। তুমি তো জানো বাবা অসুস্থ, আমাকেই সবকিছু সামলাতে হচ্ছে। আজ থাকলে একেবারেই চলবে না। ওসব আমি শুনছি না। বিকেল পর্যন্ত না থাকিস, অন্তত সকালবেলায় না খাইয়ে আমি কিছুতেই যেতে দেব না। এদিকে তোর মেসমশাই সকাল সকাল ছোট মেয়েকে নিয়ে গেছে পিউকে আনতে। জামাইটা গত 4 দিন হলো আমেরিকায় চলে গেছে।
পিউকে বিয়ের পর সঙ্গে নিয়ে যাওয়ার কথা ছিল না? কাননের কথায় পৃথা দেবীর মুখটা চুপসে গেল। অনেকটা দুঃখী দুঃখী চেহারায় বলে উঠলেন, তেমনই তো কথা ছিল বাবা। কথা হয়েছিল মেয়েটার এমএসসি ফাইনাল কমপ্লিট হলে একেবারে জামাইয়ের সাথে পাঠানো হবে সে দেশে। কিন্তু ও দেশে নাকি ভিসা না কিসের জন্য সমস্যা হয়েছে, তাই এবার আর পিউকে সঙ্গে করে নিয়ে যেতে পারলো না। ও শাশুড়ি আর ননদ নন্দাই বলেছে ও দেশের ঝাই ঝামেলা শেষ হলে ওকে একাই পাঠিয়ে দেবে সে দেশে। এখন থেকে বিমানে তুলে দিলে ওখানে থেকে জামাই নামিয়ে নেবে। কিছুক্ষণ দুঃখ বিলাস করে পৃথা দেবী বললেন, যাই হোক, এই সকাল সকাল তোমাদের আমি বাসি মুখে কিছুতেই যেতে দেবো না। শান্ত হয়ে বসো, আমি রান্না চড়াচ্ছি। অজ্ঞতা কানন মেনে নিল। এদিকে পৃথা দেবী ঘরের রান্নাঘরে গিয়ে ঢুকেছেন। ব্যস্ত হাতে রান্নার জোগাড় করছেন। কানন অনেকক্ষণ থেকে উসখুস করছিল কিছু জানার জন্য, কিন্তু কিভাবে শুরু করবে বুঝে উঠতে পারছিল না। মনের মাঝে কথাগুলো সাজিয়ে রান্নাঘরের দরজায় এসে দাঁড়ালো সে। তারপর পৃথা দেবীকে জিজ্ঞেস করলো, মাসি, একটা কথা জিজ্ঞেস করি? কাননের দিকে এক পলক চেয়ে মাছের পিসগুলো ভাজতে ভাজতে বললেন, বল, কি হয়েছে? তোমার দেওরের মেয়েটার বিয়ে দিলে কবে? মানে আসলে আজকে রাস্তায় আসার সময় দেখা হলো। আমি তো শাখা সিঁদুর পরা অবস্থায় দেখে একটু অবাক হয়ে গেছি। পৃথা দেবী যেন মনের মতো একটা বিষয় খুঁজে পেলেন বদনাম করার জন্য। মুখখানা লটকে বাকিয়ে ভেঙচি কেটে বললেন, কে বিয়ে দিয়েছে ওই মেয়ের? ওই ধরনের মেয়েদের আবার বিয়ে দিতে হয় নাকি? মানে? পৃথা দেবী সেদিনের ঘটনাকে ভালো মতো মশলা মাখিয়ে আরো বিশ্রী এবং নোংরা ভাবে বললেন কাননের কাছে। কাহিনী শুনে মুখের হাসি যেন 2 গুণ চওড়া হলো কাননের। অতৃপ্ত সুখ অনুভূত হলো মনের মাঝে। কিছু নোংরা ইঙ্গিত আঁকিবুকি কাটলো মস্তিষ্কে। যাদবপুর ইউনিভার্সিটি। আজ তাহলে শেষবারের মতো বিদায় জানাতে এলাম। তা কেমন আছেন ইউনিভার্সিটি টপার? উফস, দ্য মোস্ট এলিজিবল লুজার। বলে খিলখিল হাসিতে ফেটে পড়ল পিয়ালি। অভি প্রচন্ড রাগে নিজের 2 হাত মুষ্টিবদ্ধ করে নিল। এই মুহূর্তে 3rd ফ্লোরের করিডোর একদম ফাঁকা। আজ ইউনিভার্সিটির লাস্ট ডে ছিল। এক্সাম গত 2 দিন আগেই শেষ হয়েছে। আজ বিশেষ কারণে আসতে হয়েছিল ইউনিভার্সিটিতে। সেখানেই দেখা অভির সাথে পিয়ালির। অভির শ্যামলা মুখটা অতিরিক্ত ক্রোধে গনগনে আগুনে পোড়া লোহার মতো লাগছিল দেখতে। তন্মধ্যে চোখ দুটো ভয়ানক লালচে বর্ণ ধারণ করেছে ক্রমে। পিয়ালি অভির লালচে রঙা চোখ দুটির দিকে আঙুল উঁচিয়ে হিসহিস করে বলল, এই একদম লাল চোখ দেখাবে না আমাকে, বলে দিলাম। আমি যে কি কি করতে পারি তা নিশ্চয় নতুন করে তোমায় বলে দিতে হবে না। একটা চর মারার বদলে যদি তোমার লাইফের সবচেয়ে দামি জিনিসটা ছিনিয়ে নিতে পারি, তাহলে ভাবো আমি আর কি কি করতে পারি। অভি তখনও দাঁত মুখ চেপে চুপচাপ দাঁড়িয়ে আছে। পিয়ালি নিজের অধ্যত্ব জাহির করতে বলে উঠল, তোমার খুব অহংকার ছিল তাই না? ইউনিভার্সিটি টপার, দ্য মোস্ট ব্রিলিয়ান্ট বয় অ্যান্ড ব্লা ব্লা ব্লা। জাস্ট একটা ক্লিক আর তোমার প্রজেক্ট, তোমার থিসিস, মডেল অ্যান্ড অল ভ্যানিশ। বলে জিভ দিয়ে একটা অদ্ভুত রকমের শব্দ বের করলো। তারপর আবার বলল, যেদিন আমায় রাস্তার মাঝে চর মেরে ফেলে দিয়েছিলে না, সেদিনই আমি প্রতিজ্ঞা নিয়েছিলাম এই চর মারার দাম তোমাকে ভয়ানকভাবে চোকাতে হবে। তারপর আর কি, তোমার প্রজেক্ট ফাইল সহ সবকিছু কম্পিউটারের মেমোরি থেকে, ইভেন ব্যাকআপ মেমোরি থেকেও নিজের হাতে ডিলিট করলাম। তারপর তোমার ল্যাপটপে ভাইরাস দিয়ে দিলাম। ফাইল তো গেলই, সাথে কম্পিউটারে গোটা সফটওয়্যারও গেল। আর আমার মনে হলো চিরন্তন শান্তি আর শান্তি। আহা, প্রতিশোধ নিতে এত মজা সত্যি আগে বুঝিনি। বলি আবার খিলখিল করে হাসিতে ফেটে পড়ল। অভির মস্তিষ্কে রাগের পারদ চড়ছে লাফিয়ে লাফিয়ে, কিন্তু কিছু বলতে ইচ্ছে করছে না। দাঁতে দাঁত চেপে দেখে যাচ্ছে এই সেই বিশ্বাসঘাতকিনী যাকে সে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিল, যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল। তার সুন্দর রূপের আড়ালে ঠেকে থাকা আসল চেহারাটা এতটা কুৎসিত তার সত্যি জানা ছিল না অভির। পিয়ালি অভির ধৈর্যে স্খলন ঘটাতে বলে উঠল, একটা সিক্রেট বলবো? অভি নিস্তব্ধ চুপচাপ দাঁড়িয়ে। পিয়ালি আবার হেসে অভি প্রায় কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, অনেক ক্ষতি করার পাশাপাশি একটা বিশেষ উপকারও কিন্তু আমি করেছি। জানতে চাইবে না সেটা কি? পাথরের মূর্তির ন্যায় অভিকে দাঁড়িয়ে থাকতে দেখে পিয়ালি হেসে বলল, থাক, আর বেশি রহস্য করে লাভ নেই, আমি বলে দিচ্ছি। ময়ের সাথে তোমার বিয়ের ব্যবস্থা করে তোমার স্টুপিড বন্ধুরা আমার বিয়েতে ব্যাগরা দিতে চেয়েছিল না, আমাকে কিডন্যাপের প্ল্যান করেছিল। আমিও সেই একই চালে তোমাদের ফাঁসিয়ে দিয়েছি। কেমন দারুণ না? সারা গ্রামে দ্য ফেমাস অভিজ্ঞান হলো চরিত্রহীন।
গোটা ইউনিভার্সিটি টপার হলো দ্য ফেমাস লুজার। ওফ, আই অ্যাম প্রাউড মাই সেলফ, কারণ বর্তমানে এই অভির জন্ম আমার হাতে। ভাঙাচোরা এই অভিকে দেখতে কি যে ভালো লাগছে। কথা শেষ করার আগে অভি হাত তুলে থামিয়ে দিল পিয়ালিকে। হঠাৎ করে মুচকি হাসি খেলে গেল অভির ওষ্ঠপুট জোরে। ডান হাতের কবজিতে বাঁধা কালো বেল্টের ঘড়ির দিকে তাকিয়ে বলে উঠল, আজ মঙ্গলবার 2023-এর মার্চ মাসের 12 তারিখ। কাউন্ট ডাউন ইয়োর টাইম। আজকের দিনটা মনে রেখো মিসেস পিয়ালি। আজকের এই দিনটার জন্য তুমি সারা জীবন কাঁদবে। আই সোয়ার আমি নিজে সেই পরিস্থিতি ক্রিয়েট করব। বলে গটগট শব্দ তুলে অভি বেরিয়ে গেল ইউনিভার্সিটি থেকে। পিয়ালি দাঁতে আবার দাঁত পিষে বলে উঠল, ভাঙবে তবু মচকাবে না, আমাকে হুঁশিয়ারি না। এবার দেখ, তোর জীবন যদি আরো দুর্বিষহ না করে তুলি তো আমার নামও পিয়ালি না। মাত্র 2 দিন হলো শ্রাবণী আর অন্তরার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। প্রায় 15 দিন ধরে পরীক্ষা চলাকালীন সময়ে শ্রাবণী একদমই সময় পায়নি অভির ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার। সকাল সকাল ফ্রেশ হয়ে শাড়ির আঁচল কোমরে গুজে একটা বড় টুলের উপর দাঁড়ালো, হাতে নারকেলের শলা দিয়ে বানানো ছাটা। আস্তে আস্তে বইয়ের আলমারির উপরে জমা হওয়া মাকড়সার জালগুলো ঝাড়ছে শ্রাবণী। দরজার পাশে রাখা কাঠের আলমারিটার উপরে ছাদের সঙ্গে অনেকটা জায়গা জুড়ে মাকড়সার জাল জমেছিল। টুলের উপরে উঠে 2 পা উঁচিয়েও নাগাল পাচ্ছিল না, তাই আরেকটু ঝুঁকে সেগুলো পরিষ্কার করতে যেতেই টুলের পায়ে হঠাৎ নড়ে উঠল। বিঘ্নিত হলো ভারসাম্য। একপাশে কাত হয়ে পড়ে যেতে নিলে শ্রাবণী আঁ করে একটা চিৎকার দিয়ে উঠল। সাথে সাথে মনে হলো ও যেন কারো বাহুতে আটকে ঝুলে পড়েছে। নরম কোমরে কারো শক্ত আঙুলের স্পর্শ পেতে বুঝলো এটা কোনো শক্তপোক্ত পুরুষের শরীর। অজানা অচেনা স্পর্শে মনের মাঝে ঘৃণা জন্ম নিল। সারা শরীর গুলিয়ে উঠল যেন। বন্ধ চোখের পাতা ফট করে খুলে তাকালো। যতটা আক্রোশ আর ঘৃণা নিয়ে সামনের ব্যক্তিটাকে দেখতে চোখ মেলেছিল, ঠিক ততটাই হতভম্ব হয়ে লজ্জায় কুঁকড়ে গেল অপ্রত্যাশিত মানুষটিকে চোখের সামনে দেখতে পেয়ে। কারণ এই মুহূর্তে ও অভির কোলে। শ্রাবণীর কৃষ্ণবর্ণের শ্যামসুন্দর স্বপ্ন পুরুষ। অপলক দৃষ্টিতে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। দুজনের চোখেই বিস্ময়, তবে দৃষ্টির ভাষা ভিন্ন। অভির চোখে অপরাধবোধ আর শ্রাবণীর চোখে স্বামী ফিরে আসার আনন্দ। অভি আস্তে ধীরে শ্রাবণীকে কোল থেকে নামিয়ে দিল। লজ্জায় উৎকণ্ঠায় শ্রাবণী কাচুমাচু হয়ে চুপ করে দাঁড়িয়ে রইল এক পাশে। বারে বারে শাড়ি টেনে শরীরের উন্মুক্ত অংশগুলোকে ঢাকতে লাগলো। অভি ভালো করে দেখলো মেয়েটাকে। আগের থেকে সামান্য মোটা হয়েছে, ফর্সা হয়েছে অনেক বেশি। ফোলা ফোলা গালের হলদে বরণ ত্বকে তেলতেলে একটা জেল্লা ছড়াচ্ছে। গালের দুপাশ আর নাকের অগ্রভাগ ঈষৎ লাল বর্ণ হয়ে আছে। মাথার চুলের বেনুনিটা কাঁধের এক পাশে দিয়ে রেখেছে। চুলের মাঝ বরাবর সিঁথিতে লাল টুকটুকে লাল রঙের সিঁদুর চকচক করছে। 2 ভ্রুর মাঝে লাল রঙা একটা টিপ চেহারার সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে। এরই মাঝে হঠাৎ নিচে থেকে মনোরমার কণ্ঠস্বর শোনা গেল, অভি, বাবা কোথায় তুই? মনোরমার ডাকে অভি আর শ্রাবণী দুজনেই সম্বিত ফিরে পেল। অভি দৃষ্টি সরিয়ে নিয়ে জোরে ডেকে বলল, মা আমি উপরে রুমে আছি। এরই মধ্যে অন্তরার মনোরমা দৌড়ে ছুটে এলো অভির ঘরে। ততক্ষণে শ্রাবণী ঝাঁটা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে খোলা ছাদে গিয়ে দাঁড়িয়েছে। উল্টো পাশের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে বুকে হাত চেপে নিজের হৃদযন্ত্রটা লাফালাফি দাঁত চেপে সহ্য করছে। ইস, কি লজ্জা! আজ বিয়ের পর প্রথমবার স্বামীর মুখোমুখি, তাও আবার এই অবস্থায়, সরাসরি তার কোলে। ছি, লজ্জা লজ্জা! অসহ্য জ্বালায় জ্বলছে কানগাল আর শরীরের বিভিন্ন অংশ। ইস, আজ আর মনে হয় না সে কারোর সামনে যেতে পারবে ও।